স্নেহের ছাত্রছাত্রীরা, বাংলা কথা সাহিত্যের আলোচনার পথ বেয়ে আজ এই পর্বে আমরা আরও একজন কথা সাহিত্যিক নিয়ে আলোচনা করব, যার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের আকাশে বঙ্কিম প্রতিভা যখন প্রায় অস্তমিত, শেষ হতে চলেছে, রবীন্দ্রনাথ মধ্য গগনে ভাসমান, অর্থাৎ মাঝামাঝি জায়গায়, ঠিক সেই সময়কালে শরৎকালের পূর্ণ চন্দ্রের জ্যোতি নিয়ে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদয়। বঙ্কিম প্রতিভা শেষ হতে চলেছে, আর রবীন্দ্রনাথের প্রতিভা তখন মাঝামাঝি জায়গায়। এই প্রেক্ষাপট হলেও বিশাল রবি তাপে শরৎচন্দ্রের মৌলিকতা, স্বকীয়তা ঝলসে যায়নি। বাস্তব জীবন অভিজ্ঞতার প্রত্যক্ষতায়, অনুভূতির তীব্রতা ও সহমর্মিতায়, তীক্ষ্ণ সমালোচনা ও নারী চরিত্রের গভীর বিশ্লেষণে শরৎচন্দ্র বাংলা উপন্যাসকে, ছোট গল্পকে সুজলা সুফলা শস্য শ্যামলার রূপ দিয়েছেন। বিষয়বস্তুর দিক থেকে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে বেশ কয়েকটি দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করতে পারি। বিন্দুর ছেলে, রামের সুমতি, মেজদিদি, পণ্ডিত মশাই, বৈকুণ্ঠের উইল প্রভৃতি এইসব উপন্যাসগুলি প্রেম বর্জিত। পারিবারিক বিরোধমূলক এই উপন্যাসগুলিতে বাঙালি পরিবারের সাংসারিক ছোট ছোট ঘাত প্রতিঘাত এবং বিরোধের কাহিনী শরৎচন্দ্র অত্যন্ত তীক্ষ্ণ বাস্তবতার সঙ্গে এইসব উপন্যাসে চিত্রিত করেছেন, তুলে ধরেছেন। এরপরে তিনি বড় দিদি, চন্দ্রনাথ, বিরাজ বউ, পরিণীতা, কাশীনাথ এইসব উপন্যাসগুলির বিষয়বস্তু সমাজবিধির প্রাধান্যে চিহ্নিত প্রেম ও বিরোধ কাহিনীমূলক উপন্যাসের প্রেম বিশ্লেষণে শরৎচন্দ্রের নৈপুণ্যের পরিচয় মেলে এই সমস্ত দ্বিতীয় পর্বের উপন্যাসগুলিতে। এই সব উপন্যাসগুলিতে নরনারীর দাম্পত্য জীবন ও তাদের বিরোধের চিত্রগুলি বেশ সুন্দরভাবে ধরা পড়েছে। এরপরে গিয়ে অরক্ষণীয়া, বামুনের মেয়ে, পল্লী সমাজ প্রভৃতি এইসব সমাজ সমস্যামূলক উপন্যাসে, সামাজিক উপন্যাসে শরৎচন্দ্র
সামাজিক পারিবারিক অত্যাচার উৎপীড়নের নানা ছবি ফুটিয়ে তোলার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রতিবাদও জ্ঞাপন করেছেন। শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেননি, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এই জাতীয় সামাজিক সমস্যাকে কেন্দ্র করে যারা উপন্যাস রচনা করেছেন তাদের তুলনায় শরৎচন্দ্রের হৃদয়হীন সমাজ নিষ্ঠুরতার চিত্রণ আরো বেশি বাস্তবসম্মত। এরপরেও দেনা পাওনা, দত্তা প্রভৃতি প্রেমমূলক উপন্যাসে ফুটে উঠেছে অতীত পিছনে ফেলে নতুনভাবে মিলিত হওয়া সহজ ও নির্দোষ প্রেমের সব সর্বাঙ্গ সুন্দর চিত্র। আবার চরিত্রহীন গৃহদাহ, শ্রীকান্ত প্রভৃতি নিষিদ্ধ সমাজবিরোধী প্রেমমূলক উপন্যাসগুলিকে কেন্দ্র করেই শরৎচন্দ্রের যত খ্যাতি ও নিন্দা ছড়িয়ে পড়েছে। আর কোনো ঔপন্যাসিক এই রচনাগুলির নারীর হৃদয়কে এমন রক্তবর্ণ করে রাঙাতে পারেননি যতটা শরৎচন্দ্র পেরেছেন। শরৎচন্দ্রের সবচেয়ে খ্যাতিমান উপন্যাস হলো, সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হলো পথের দাবি, যেটা 1926 সালে রচনা করেছিলেন। এই পথের দাবি শরৎচন্দ্রের দেশপ্রেমমূলক রাজনৈতিক উপন্যাস বলা যেতে পারে। ভারতবর্ষেও পরাধীনতার মর্মযন্ত্রণা ও বিপ্লববাদের মূল তত্ত্ব এর অর্থাৎ পথের দাবির মূল বিষয়বস্তু। আর শেষ প্রশ্ন নামে যে উপন্যাসটা তিনি লিখেছিলেন, তার নায়িকা কমলের মাধ্যমে লেখক এক নতুন জীবনবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। শরৎচন্দ্র এই যে অসংখ্য উপন্যাস রচনা করেছেন, নানা বিষয়বস্তু কেন্দ্রিক, বিচিত্র বিষয়বস্তু কেন্দ্রিক, তার এই উপন্যাসগুলির সামগ্রিক একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন প্রথমত আমরা বলতে পারি, শরৎচন্দ্র তার উপন্যাসগুলিতে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর ছবি আন্তরিকতার সঙ্গে অঙ্কন করেছেন। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের সমাজের ছবি একেবারে নিখুঁতভাবে তার এই উপন্যাসগুলির মধ্যে ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয়ত, তার এই উপন্যাসগুলিতে নারীর প্রেম, তাদের দুঃখকে, তাদের মানসিকতাকে, তাদের দৈন্যকে অধিক অধিক গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে
বলা যেতে পারে তার উপন্যাসগুলিতে নারীর সতীত্ব ও নারীত্ব এই দুটিকে আলাদা করে দেখতে চেয়েছেন, দেখিয়েছেনও বটে। উপন্যাসগুলিতে নারীর সতীত্ব এবং নারীত্ব দুটিকে সম্পূর্ণ আলাদাভাবে দেখিয়েছেন তার উপন্যাসগুলিতে। তৃতীয়ত, রোমান্টিক আবেগঘন অনুভূতি সৃষ্টি শরৎচন্দ্রের উপন্যাসের এক বিশেষ বৈশিষ্ট্য। আর এ বিষয়ে তিনি ছিলেন গ্রাম্য সমাজের রূপকার। চতুর্থত, শরৎচন্দ্র সমাজের সাধারণ স্তরের ক্ষুদ্র স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা পরিপূর্ণ নারী চরিত্রগুলিকে তার রচনায় স্থান দিয়েছেন। বিশেষ করে প্রেম, প্রীতি, ভালোবাসা তার অনেক উপন্যাসকে, তার বহু উপন্যাসের বিষয়বস্তু হয়ে উঠেছে। পঞ্চমত বলা যায়, শরৎচন্দ্রের রচনারীতির একটা প্রধান গুণ বাস্তবময়তা, বাস্তবপ্রিয়তা, যেটা আমরা শরৎচন্দ্রের এই বেশিরভাগ উপন্যাসগুলিতে দেখতে পাই। যাই হোক, শরৎচন্দ্রের এই উপন্যাসগুলির পাশাপাশি তিনি কিছু ছোট গল্পও লিখেছিলেন। তার ছোট গল্পগুলির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল মহেশ নামক গল্পটি। মহেশ গল্পের গফুর চরিত্রটি বিশেষ করে বিখ্যাত একটি চরিত্র। এছাড়াও একাদশী বৈরাগী, অভাগীর স্বর্গ, এইরকম বহু গল্প শরৎচন্দ্র রচনা করেছেন। যদিও উপন্যাসও কম নয়, তবুও ছোট গল্প লিখে তিনি কিছু পুরস্কারও পেয়েছিলেন। বিশেষ করে মন্দির নামক যে গল্পটি শরৎচন্দ্রের, সেই মন্দির গল্পটি লিখে কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন 1930 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক, কথাসাহিত্যিক শরৎচন্দ্রের আলোচনার শেষে বলা যায়, বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পথ তৈরি করেছিলেন, রবীন্দ্রনাথের হস্তক্ষেপে, রবীন্দ্রনাথের হাতে তা কিছুটা মসৃণ হলেও শরৎচন্দ্রের অমৃত স্পর্শে তা যেন মুক্তধারার ন্যায় সচল, স্বাভাবিক হয়ে যায়, একেবারে সাধারণ হয়ে ওঠে। যে ধারা আজও অবলীলাক্রমে উন্মত্ত, যা আগামী দিনেও অব্যাহত থাকবে, এ বিশ্বাস আমাদের আছে। এই পর্বে আমরা আরও একজন কথা সাহিত্যিক নিয়ে আলোচনা করব।
তিনি হলেন সতীনাথ ভাদুড়ী, কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলা উপন্যাস সাহিত্যে এই সতীনাথ ভাদুড়ী ছিলেন একজন খ্যাতিমান কথাসাহিত্যিক, বিশেষ করে ঔপন্যাসিক। ঠিক স্বাধীনতা প্রাপ্তির মুহূর্তে যখন শরৎচন্দ্র রোমান্টিকতার অবসান ঘটে, কল্লোলীয় আবেগ ও স্বভাবের বিলুপ্তি ঘটে, বিভূতিভূষণের প্রকৃতি মুগ্ধতার চিত্রে ভাটার টান পড়ে, ঠিক তখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যে সকল কথাসাহিত্যিক বাংলা সাহিত্যাঙ্গনে এসেছিলেন, পা রেখেছিলেন, তাদের মধ্যে অবশ্যই অন্যতম হলেন এই সতীনাথ ভাদুড়ী। 50-এর মন্বন্তর, দাঙ্গা, দেশবিভাগ, উদ্বাস্তু স্রোত প্রভৃতি সমকালীন বাস্তব ঘটনা এই শিল্পীকে উৎসাহিত করেছিল, যা তার সমস্ত কথাসাহিত্যে রূপ পেয়েছে। শিল্প সচেতন ঔপন্যাসিক হিসাবে সতীনাথ ভাদুড়ী আজও স্মরণীয় হয়ে আছেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি এবং ছোট গল্পের জন্য। তার উপন্যাসগুলি হল জাগরী, 1945 সালে রচনা করেছিলেন। এটি একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস, চেতনা প্রবাহ রীতিমূলক উপন্যাস বলা যেতে পারে। ঢোড়াই চরিত মানস, অচিন রাগিনী, সংকট, চিত্রগুপ্তের ফাইল, দিগ্ভ্রান্ত, এরকম আরও অনেক উপন্যাস তিনি রচনা করেছিলেন। 1945 থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত সমাজ জীবনের পটভূমি তার উপন্যাসগুলিতে স্থান পেয়েছে। ভাগলপুর জেলে বসে রাজনৈতিক বন্দী সীতানাথ তার প্রথম ও বিখ্যাত মনস্তত্ত্ব রাজনৈতিক উপন্যাস জাগরী রচনা করেছিলেন। 1942-এর আগস্ট আন্দোলনের পটভূমিতে এই জাগরী উপন্যাসটি সতীনাথ ভাদুড়ী রচনা করেছিলেন। এটি বাংলা সাহিত্যের একটি সার্থক রাজনৈতিক উপন্যাস। চরিত্র ও রাজনীতি মিলেমিশে এই জাগরী উপন্যাসটিতে একাকার হয়ে গেছে। এটি একটি রাষ্ট্রীয় পারিবারিক কাহিনী, যেখানে বাবা, মা ও দুই ভাই, এক পরিবারেরই চারজনই আগস্ট আন্দোলনে কারাবরণ করেছে। এদের দেশসেবা, আদর্শ, এদের নিষ্ঠা, এদের ত্যাগ ইত্যাদি দিক থেকে এর যে কোনো একটি চরিত্রকে শ্রেষ্ঠত্বের গৌরব দান করা পাঠকের পক্ষে কষ্টকর। এখানেই লেখকের শিল্প সাফল্য, সতীনাথ ভাদুড়ীর সার্থকতা। সতীনাথ ঢোড়াই চরিত মানসকে তার শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন, বাস্তবেও তাই। ঢোড়াই চরিত মানস একটি বিখ্যাত উপন্যাস। বিহারের গ্রামাঞ্চলের মানুষের বিশ্বাস, সংস্কার, তাদের মানসিকতা এই উপন্যাসটিতে প্রকাশ পেয়েছে।
সতীনাথ এখানে অসাধারণ সাহিত্যিক এবং বিখ্যাত ঐতিহাসিক হয়ে উঠেছেন। সতীনাথের দ্বিতীয় উপন্যাস চিত্রগুপ্তের ফাইল লেখকের প্রধান দুটি উপন্যাসের জনপ্রিয়তার কারণে এই উপন্যাসটি অর্থাৎ চিত্রগুপ্তের ফাইল পাঠকের তেমন মনোযোগ আকর্ষণ করতে পারেনি। আসলে বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই সতীনাথ এর উপাদান সংগ্রহ করেছিলেন। এরপরে অচিন রাগিনী উপন্যাসে ঔপন্যাসিক আত্মপ্রক্ষেপ ঘটিয়েছেন। তার বাল্য, তার কৈশোর ও প্রথম যৌবনের নানা ঘটনা ও অভিজ্ঞতাই এর প্রত্যক্ষ উপকরণ। উপন্যাসটির দুটি চরিত্রের মধ্যে সতীনাথ যেন নিজেকে ছড়িয়ে দিয়েছেন, বিস্তার করে দিয়েছেন। একই আঙ্গিক অনুসৃত হয়েছে সংকট এবং দিগ্ভ্রান্ত উপন্যাসেও। প্রথমটিতে অর্থাৎ সংকটে বিশ্বাসী চরিত্রটি অবলম্বনে অন্তর্লোক অন্বেষণ মুখ্য বিষয়, আর দ্বিতীয়টি অর্থাৎ দিগ্ভ্রান্ত উপন্যাসে পারিবারিক বৃত্তের উপন্যাস হলেও এখানে ব্যক্তি জীবনের সমস্যা, একাকিত্ব মুখ্য বিষয় হয়ে উঠেছে। যাই হোক, এই স্বল্প কয়েকটি উপন্যাস হলেও তার কিছু সৃষ্টি যে মানুষের মনে দাগ কেটে যায়, মানুষের মনে, পাঠকের মনে, শ্রোতার মনে যে প্রভাব ফেলে তার স্বীকার করতেই হবে। আর এই প্রভাব পড়ার ফলে তার এই উপন্যাসগুলির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য, কিছু সামগ্রিক মূল্যায়ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। কারণ তার বাংলা উপন্যাস সাহিত্যে তার উপন্যাসগুলি নানা দিক থেকে গুরুত্ব লাভ করেছে। প্রথমত, রাজনৈতিক উপন্যাস রচনায় সতীনাথ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। দ্বিতীয়ত, গ্রাম সমাজের পরিবর্তন রচনায় সতীনাথ একান্তভাবেই যেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি বলে মনে হয়। তৃতীয়ত, সামাজিক দায় দায়িত্বকে তিনি সবার উপরে গুরুত্ব দিয়েছেন। এই সামাজিক দায় দায়িত্ব তিনি তার উপন্যাসের ভিতরে ছাপ রেখেছেন, ছাপ ফেলেছেন। চতুর্থত, তার উপন্যাসগুলির মধ্য দিয়ে বিশেষ করে চরিত্র সৃষ্টিতে বেশি বেশি করে অভিনবত্ব দেখিয়েছেন। পঞ্চমত, চেতনা প্রবাহ রীতির সার্থক প্রয়োগ সতীনাথের উপন্যাসে রচনায় চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে সতীনাথ ভাদুড়ীর জাগরী উপন্যাসটির নাম করতেই হয়, কারণ এই জাগরী বাংলা সাহিত্যের একটি বিখ্যাত
চেতনা প্রবাহ রীতিমূলক উপন্যাস। যাই হোক, সতীনাথ ভাদুড়ির আলোচনার অন্তিমে এসে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর রাষ্ট্রীয় পরিস্থিতিতে স্বাধীনতা-উত্তর কথাসাহিত্যে সতীনাথ ভাদুড়ি এক উজ্জ্বল ব্যতিক্রম মানুষ। জীবনের জটিলতার রূপচিত্রাঙ্কনে, বাস্তবতার প্রকাশে, নতুন শিল্পরীতির প্রয়োগে, অভিনব চরিত্র বিশ্লেষণে এবং ক্ষুরধার শাণিত ভাষা ব্যবহারে তিনি কৃতিত্ব দেখিয়েছেন। তাই বলা যায়, আধুনিক বাংলা কথাসাহিত্যের জগতে এই সদা জাগ্রত মননদীপ্ত শিল্পীকে অর্থাৎ সতীনাথ ভাদুড়িকে আজ না স্মরণ করলে যেন কিছুতেই আমাদের মনের অন্ধকার কেটে গিয়ে, মুছে গিয়ে সকাল হবে না, সকালের সূর্য উঠবে না। এ কথা বললে, সতীনাথ ভাদুড়ি সম্পর্কে এই কথাটি যোগ করলে মনে হয় আমাদের খুব একটা ভুল হবে না। যাই হোক, এই পর্বের আলোচনা এ পর্যন্তই।